আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যখন আপনাদের সামনে কথা বলছি ততক্ষণে প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফিরে এসেছে, কিন্তু আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে তিনি কেন ইটালিতে গিয়েছিলেন। এই যে রোমে যে বিশ্ব খাদ্য সংস্থার যে মিটিংটা হলো, সেখানে তো বিশ্বের কোনো সরকার প্রধান যাননি এক্সেপ্ট জিবুতি, একটা পূর্ব আফ্রিকার একটা ছোট্ট দেশ, একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল। সম্ভবত জিবুতির সরকার প্রধান গিয়েছিলেন। এমনকি যে দেশের যে শহরে সম্মেলনটা হচ্ছে, সেই ইটালির প্রাইম মিনিস্টার নিজেও যাননি, যার বাড়ি থেকে একদম কাছে। তাহলে সেই সম্মেলনে ডক্টর ইউনূসের কেন যেতে হলো? সেখানে তিনি গিয়েছেন, এয়ারপোর্টে তাকে রিসিভ করতে কেউ আসেনি, এমনকি বিশ্ব খাদ্য সংস্থারও কেউ আসেনি। সেখানে আমাদের ইতালির যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে তিনি গিয়েছেন এয়ারপোর্টে। মানে এত অবজ্ঞা উপেক্ষা কেন? নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বৈধ অবৈধ সে কথা বাদ দিলাম, তাকে রিসিভ করতে অ্যাটলিস্ট মানে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে কেউ আসবে না? আমি জানি না যে আমাদের রোমে যে দূতাবাস আছে তারা আসলে কি কাজ করে, তারা কি এগুলো বিষয় দেখেন। আমি তো নিজেও টুকটাক এই জাতিসংঘ টঙ্গের বিভিন্ন সংস্থার কনসালটেন্সি করেছি। অ্যাটলিস্ট আমাদের জন্য কিন্তু এয়ারপোর্টে ওই ছোট্ট একটা কাগজে ডক্টর মিল্টন হাসনাত লেখে দু একজন দাঁড়িয়ে থাকে। অ্যাটলিস্ট অফিসের ধরেন ক্লার্ক বা কেরানি পর্যায়ে হলেও যায়, কিন্তু স্যারের জন্য কেউ গেল না। এটা তো আমরা তাকে পছন্দ করি অপছন্দ করি, আমার দেশের জন্য তো এটা ভীষণ অপমান। তাকে সদল বলে দেখা করতে হলো রোমের মেয়রের সাথে, এবং মেয়র তার চেয়ারে বসে আছে, আর আমার স্যার একটা সোফা শেয়ার করেছে এক তরুণীর সাথে, এবং পুরা রুমের ছবিটা। এইটা মানে এই অধপতনটা কেন হচ্ছে? কেন ইতালিতে স্যারের যাওয়া এত জরুরি হলো? ঘটনা হলো যে ইতালিতে গিয়ে ভ্যাটিকান সিটিতে তিনি খুব চেষ্টা করেছিলেন পোপের সাথে মিটিং করতে, এবং গতকাল স্থানীয় সময় 6টায় পোপের সাথে মিটিং হবে বলে এরকম একটা সংবাদ ঢাকায় চাউর করা হয়েছিল। কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এই মিটিংটা হয়নি। পোপ আসলে তাকে সময় দেয়নি। ডক্টর ইউনূসের টিম আপ্রাণ চেষ্টা করেছে পোপের সাথে একটা মিটিং করতে, কিন্তু সেটা পায়নি। আচ্ছা, পোপের সাথে মিটিং করার এত কি দরকার পড়লো ইউনূস স্যারের? সেটাও আমি কিন্তু আগেও বলেছি যে পোপের মাধ্যমে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে চান। ফ্রান্সের অ্যাপয়েন্টমেন্ট, প্রেসিডেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট কেন দরকার হচ্ছে স্যার? কারণ ফ্রান্স, যে গ্রামীণ ফ্রান্স আছে, যার নেট ওয়ার্থ 250 কোটি মার্কিন ডলার, 2.5 মিলিয়ন মার্কিন ডলার, এই 250 কোটিতে আপনি 122 বা 125 দিয়ে গুণ দেন, কত হাজার হাজার কোটি টাকার সম্পদ শুধু গ্রামীণ ফ্রান্স এই আছে। এইখানে একটা সমস্যা হচ্ছে, এই সমস্যাটা স্যার অতিক্রম করতে চান, এর জন্য তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে মিটিং করতে চান। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার তার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেননি। আবার রিসেন্টলি এই যে জলের গানের যে গায়ক রাহুল, রাহুল সম্ভবত এখন প্যারিসেই আছেন, এই রাহুলের সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের একটা খুব ভালো সম্পর্ক, এবং রাহুলের বাড়ি এই ইনুসের জঙ্গিরা পুড়িয়ে দিয়েছে। ছোট্ট বিষয়, কিন্তু ব্যক্তিগত সম্পর্কগুলো আপনি অস্বীকার করতে পারেন না। সো ফ্রান্সের সাথে ডক্টর ইউনূসের একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা মেটানোর জন্য তিনি পোপের অ্যাপয়েন্টমেন্ট পেলেন না, ব্যর্থ মনোরথে বাংলাদেশে ফিরে এলেন। উনি যে 000 কথা বলেন, ওনার এই দেশ সফরটার একটা প্রাপ্তি হলো নেট জিরো। এখন তিনি একটা লবিস্ট ফার্মকে ধরেছেন, যারা ফ্রান্সে কাজ করবে, এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক উন্নয়ন এবং তাদের একটা মিটিং এর ব্যবস্থা করবেন। এর বাইরেও তিনি আরো 2টি লবিস্ট ফার্মকে নিয়োগ করেছেন। তার একটি হলো আমেরিকায় তার একাধিক লবিস্ট ফার্ম অলওয়েজ কাজ করে, অলওয়েজ। এটা তিনি যখন এই ইন্টারিম গভর্নমেন্টে আসেননি তার আগেও, আর এখন তো ইন্টারিম গভর্নমেন্ট হতে আরো সুবিধা হয়েছে। সর্বশেষ যে লবিস্ট ফার্মটা তিনি নিয়োগ করেছেন সেটা হলো, যে কোনো ভাবেই হোক ট্রাম্পের সাথে একটা মিটিং করতে হবে, সেটা যত স্বল্প সময়ের জন্য হোক, এবং একটা মিটিং শেষে একটা সেলফি তুলতে হবে। এই সেলফি তোলাটা কেন জরুরি? এটার কারণ হলো,
এই যে গত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে যে ট্রাম্প দম্পতির সাথে একটা ছবি আমরা দেখেছিলাম, যে ডক্টর ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূসের, সেই ছবিটা তার প্রেস উইং এমন ভাবে প্রচার করেছিল, মানে যেদিন ডিনার হলো 23শে সেপ্টেম্বর, আর ছবিটা আমরা পেলাম বোধহয় 26শে সেপ্টেম্বর, মাঝখানে 3 দিন গ্যাপ, যেখানে ছবি তুললে সাথে সাথে আমরা ফেসবুকে পাই, অন্যান্য মিডিয়ায় পাই, যেখানে ডক্টর ইউনূসের প্রেস উইং তারা দাবি করে তারা সারাক্ষণ কাজ করছে, এবং কি রাত 3টাও তারা কাজ করে। কি কাজ জিজ্ঞেস করলে জানা যায় যে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইসব মিডিয়ায় বিভিন্ন ইনফরমেশন ডিসেমিনেট করছে। তো এই ট্রাম্পের এই দম্পতির সাথে ছবি তোলার মূল ঘটনাটা আপনারা পরে জেনেছেন, আমিও বলেছি যে এটা হোয়াইট হাউস থেকে এডিট করে দেওয়া হয়েছে। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছবিটা তোলা হয়নি। ট্রাম্প দম্পতি আগে একটা ছবি তুলে রেখেছিল, আর পরে ডক্টর ইউনূস এবং তার মেয়ে আলাদা, মানে ফাঁকা মঞ্চে পোজ দিয়েছে। এরকম আরো কয়েকটা দেশের সরকার প্রধানরা পোজ দিয়েছে, এবং পরে এই দুটো ছবি জোড়া দিয়ে এডিট করে দিয়েছে। তো এই বেইজ্জতি যখন এই ফাঁস হয়ে গেল, এই কেলেঙ্কারির কথা যখন সবাই জেনে গেল, তখন ইউনূস শিবিরে একটু বিষাদের ছায়া পড়েছে। তারা হলো যে যে করেই হোক তারা ট্রাম্পের সাথে একটা ছবি তুলতে চায় ডক্টর ইউনূসের, এবং তাদের কথা হলো যে আমেরিকার সাথে আমরা এত কিছু করছি, আমেরিকার জন্য এত দালালি করতেছি, গালি খাটতেছি, উঠতে বসতে, বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দিছি, আর ট্রাম্প কি এমন হয়েছে যে আমাদের ইউনূসের সাথে একটা ছবি তুলবে না? সো দাও, লাগাও লবিস্ট ফার্ম। এরপরে আরো একটা লবিস্ট ফার্ম, সেটা আরো ইন্টারেস্টিং। আপনারা জানেন যে 2011 সালে, মানে ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, বর্তমানে প্রয়াত। মনমোহন সিং এর সাথে ডক্টর ইউনূসের একটা সম্পর্ক ডেভেলপ করেছিল, এবং তিনি বেশ কয়েকবার দেখাও করেছেন। ডক্টর ইউনূস দাবি করেন তারা ব্যক্তিগত ভালো বন্ধু, কিন্তু বিষয়টা আসলে অত ওয়ার্ম রিলেশনশিপ না, বাট দে ইউজ টু নো ইচ আদার, কারণ মনমোহন সিংও একজন ইকোনমিস্ট ছিল। এরপরে সম্ভবত 2018 সালে তিনি ভারত থেকে একটা পুরস্কার পেয়েছিলেন, অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং সেই অ্যাওয়ার্ডটি তাকে হ্যান্ড ওভার করেছিলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেই নরেন্দ্র মোদী আজকে হঠাৎ করে ডক্টর ইউনূসের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন কেন? সেই সময় যেভাবে পুরস্কারটা দেওয়া হলো, এমন একটা ধারণা দেওয়া হলো যে মোদীর সাথে ডক্টর ইউনূসের খুব ভালো সম্পর্ক, কিন্তু বাস্তবে তো আমরা সেটা দেখছি না, বরং সম্পর্কটা, ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন তলানিতে। ডক্টর ইউনূসের এটাও একটা প্রত্যাশা যে তিনি ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন এবং একটি সেলফি তুলবেন। এর আগে ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং করেছিলেন, কিন্তু সেই মিটিং এ মানে সেটা নিয়ে তারা প্রপাগান্ডা চালিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি সেটাও ফাঁস হয়ে গেছে যে সেটা তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তো ডক্টর ইউনূস এখন ভারতে যেতে চান, ভারতে গিয়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক করতে চান নরেন্দ্র মোদীর সাথে। এর জন্য আবার সেই লবিস্ট ফার্ম। এর আগে ওই যে 2018 সালে তিনি পুরস্কারটা পেয়েছিলেন, এর আগে 2011 বা ওই সময় মনমোহন সিং এর সাথে যার সম্পর্ক ছিল, এই পুরো বিষয়গুলোতে একটা ব্রিটিশ ভিত্তিক লবিস্ট ফার্ম তাকে খুব সহায়তা করেছিল, এবং সেখানে কিছু ভারতীয় কাজ করেন, এবং সেই লবিস্ট ফার্মটার ভারতের প্রশাসনের সাথে খুব ভালো সম্পর্ক। সুতরাং এইবার সেই পুরনো ফার্ম, সেই লবিস্ট ফার্মকেই আবার ডক্টর ইউনূস ভাড়া করেছেন। এবার $1,88,000 সমমানের মুদ্রা এই লবিস্ট ফার্মকে দেওয়া হয়েছে। এর আগের দুটো যে লবিস্ট ফার্ম হলো, একটা ফ্রান্সের জন্য, একটা ট্রাম্পের জন্য, সেখানেও কয়েকশো কোটি টাকার মূল্যের মানে বাজেট বরাদ্দ করা হয়েছে বলে শোনা যায়। এখন এই 1,88,000 এটা খুব বেশি টাকা না, কারণ তাদের সম্পর্কটা পুরনো। দিয়েছে যে ডক্টর ইউনূস এই লবিস্ট ফার্মকে অনুরোধ করেছে তারা যেন নরেন্দ্র মোদীর সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক এবং একটা ফটো সেশনের ব্যবস্থা করে দেওয়া যায়। দেখা যাক লবিস্ট ফার্ম কি করে। কিন্তু যে প্রশ্নটা উঠেছে যে এই যে লবিস্ট ফার্মের পেছনে জলের মতো টাকা খরচ করা হচ্ছে, এই টাকাগুলো কার? এটা কি ইউনূস সেন্টারের? এটা কি ডক্টর ইউনূসের ব্যক্তিগত, নাকি বাংলাদেশের, নাকি বাংলাদেশ সরকারের টাকা, বাংলাদেশের জনগণের টাকা? সেই কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মধ্যে আমরা জানলাম যে সরকারি টাকার মাধ্যমে এইসব লবিস্ট ফার্মকে দেওয়া, মানে এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারি জনগণের টাকার অপচয় করে এই লবিস্ট ফার্মের মাধ্যমে ব্যক্তিগত ধান্দা পূরণের অপচেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইউনূস। এখন দেখা যাক লবিস্ট ফার্ম তার সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের মিটিং করাতে পারে কিনা, তার সাথে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক এবং সেলফি ফটো সেশন আয়োজন করতে পারে কিনা, এবং ভারতের নরেন্দ্র মোদীর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং ফটো সেশন করতে পারে কিনা, নাকি এটিও তার অন্যান্য বিদেশ। এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু লবিস্ট ফার্মকে টাকা দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট তিনি পাননি। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইতালি সফর শেষে দেশে ফিরেছেন।
কিন্তু দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে যে তিনি ইতালিতে থাকা অবস্থায় ইতালি সরকারের তরফ থেকে একটা ভয়াবহ খারাপ খবর এসেছে। তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ইতালি সফর থেকে কি অর্জন করলেন সেই প্রশ্নটাও উঠেছে এবং গণমাধ্যমের এ সংক্রান্ত খবরের ফটোকার্ড রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কি বলছে গণমাধ্যম, কি হলো স্বার্থহানির ব্যাপার, ইতালিতে কি ঘটলো সেটা, প্রফেসর ইউনূস ইতালিতে থাকা অবস্থাতেই এই খবরটা কেন আসলো, তাহলে আমরা ইতালিতে ভ্রমণ করে কিংবা ইতালির সঙ্গে কি সম্পর্ক তৈরি করলাম যে এরকম দুঃসংবাদ আমাদেরকে শুনতে হলো, সেটা নিয়ে একটু কথা বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি ইতালি সফর থেকে দেশে ফিরেছেন। দেশে যখন ফিরেছেন গতকালকে তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মিটিং করেছেন। সেই মিটিংয়েই একটা খুব খারাপ খবর তিনি নিজেই দিয়েছেন। তিনি যখন এই খারাপ খবরটা দিচ্ছেন তখন সেটা বাংলাদেশের জন্য সত্যিই একটা বড় উদ্বেগের খবর। চ্যানেল 24-এর নিউজটা আপনারা দেখে নিতে পারেন। এই খবরটা কিন্তু সব গণমাধ্যম করেনি। চ্যানেল 24 যেটা বলছে, ইতালি সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন এটা। প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে এই কথাটা তিনি বলেছেন। প্রবাসীদের সঙ্গে মিটিংয়ে যখন এই কথা বলেছেন তখন অন্য একটা সাক্ষাৎকারে তিনি আবার ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে ইতালি সরকারের সঙ্গে মানে এটা নিয়ে কথা হচ্ছে, ভালো কথা হয়েছে, ভালো একটা সমঝোতা হয়েছে এবং ইতালি সরকার বলতে তিনি বুঝিয়েছেন যে তিনি রোমের যিনি মেয়র, তিনি বলেছেন মেয়র সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, তাকে বলেছি এই ব্যাপারটা, অর্থাৎ যারা মানে যাদের বৈধতা নেই ইতালিতে আছে তাদের ফেরত পাঠানো কিংবা তাদের ব্যাপারে সিদ্ধান্ত, মেয়র আমাকে আশ্বস্ত করেছে যে ফেরত পাঠানোটাই তো সমাধান না, কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে আমাদের দুই পক্ষকেই ভাবতে হবে, দুই পক্ষকেই এই ব্যাপারে উদ্যোগী হতে হবে, এরকম কথাও তিনি আরেকটা সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন ব্যাপারটা ইতালি সরকারের, যখন ব্যাপারটা ইতালির প্রধানমন্ত্রীর কিংবা ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তখন তিনি এই ব্যাপারে কথা বলেছেন রোমের মেয়রের সাথে। রোমের মেয়রের সঙ্গে কথা বলেছেন যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। এখন ব্যাপার হচ্ছে যে সরকারের, যে আমি যদি বাংলাদেশ সরকারের কথাই বলি, যে বাংলাদেশ সরকারের একটা পররাষ্ট্র নীতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে, সেটা কি ঢাকা উত্তরের মেয়র কিংবা দক্ষিণের মেয়র সিদ্ধান্ত দিতে পারবে? সেটা নিয়ে কি কেউ এই ঢাকার মেয়রের সঙ্গে মিটিং করবে কিংবা সেটা নিয়ে কোনো আলোচনা করবে? ব্যাপারগুলো কেন যেন মানে একেবারে উদ্ভট লাগছে, ব্যাপারগুলো কোনো কিছুই মানে খাপে খাপে মিলছে না, ব্যাপারগুলো এক ধরনের কেমন যেন হয়ে যাচ্ছে, যে যেটা সরকারের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা কিংবা সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা, সেই আলোচনাটা তিনি একটা ইতালির একটা শহরের মেয়রের সঙ্গে আলোচনা করছেন এবং সেটা সাক্ষাৎকারে সেটা বলছেনও। ইতালির রোম শহরের মেয়রের কি সেই ক্ষমতা আছে ইতালির পররাষ্ট্র নীতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, কিংবা তার কি সেটা এখতিয়ারের মধ্যে পড়ে? সেটাও একটা বড় প্রশ্ন। চ্যানেল 24 কি বলছে ছোট্ট করে একটু জেনে নিই। ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে, তবে তিনি এটা যেমন বলছেন, তিনি আবার এটাও বলছেন যে তবে একই সঙ্গে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারেও তারা বলেছে সুযোগ তৈরি হচ্ছে, ভবিষ্যতে বৈধ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেবে এই সুযোগ তৈরি হচ্ছে এবং আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত এই সুযোগটা কাজে লাগানোর। তিনি বলছেন যে ইতালিতে অবৈধ যারা তাদেরকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে, পরবর্তীতে বৈধভাবে তারা কর্মী নেবে এই সুযোগ তৈরি হয়েছে। সেটা হতেই পারে, যে কোনো দেশের সঙ্গে হতে পারে, কিন্তু ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে কল্পনার রাজ্যে থাকার ব্যাপারটা একটা। আর ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমার দেশের নাগরিকদের যারা ইতালিতে রয়েছে, যাদের বৈধতা নেই, কাগজপত্র শতভাগ নেই, তাদেরকে কাগজপত্র সংশোধনের সুযোগ তারা দেবে না, তাদেরকে তাদের দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। এখানেই তো আমাদের কূটনৈতিক পরাজয়, কূটনৈতিকভাবে আমরা সফল হতে পারিনি, পরাজিত হয়েছি বলে এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা তাহলে ইতালি সফর করে কি পেলাম? হ্যাঁ, আবার প্রসঙ্গ আসতে পারে যে ইতালিতে তো আমরা সফর করেছি বিশ্ব খাদ্য সংস্থার আমন্ত্রণে, ইতালি সরকারের আমন্ত্রণে নয়, কিংবা ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক কোনো মিটিংয়ের ব্যাপার নয়। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তো বলেছেন যে
এখানে খাদ্য সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ইতালির সরকারের বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা মিটিং করবেন। সেই গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তিরা কারা, কাদের সঙ্গে মিটিং করলেন সেটা তো আমরা বুঝতে পারলাম না। আমরা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার পেজে দেখলাম যে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে, ওই ছোটোখাটো কোন কোন দলের প্রেসিডেন্টের সঙ্গে, ইতালির একটা উপজাতি গোষ্ঠীর নেতার সঙ্গে মিটিং, এরকম মিটিংগুলো আমরা দেখছি। আবার ইতালির রোম শহরের মেয়রের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করা, এই ঘটনাগুলো দেখছি। কিন্তু ইতালির পররাষ্ট্রমন্ত্রী কিংবা ইতালির ওই পর্যায়ের কেউ, কোনো মন্ত্রী, তাদের সঙ্গে মিটিংয়ের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তাহলে ঊর্ধ্বতন কাদের সঙ্গে মিটিং হলো? আর আমরা কূটনৈতিকভাবে কি অর্জন করলাম, ইতালির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি স্থাপন করলাম যে তারা আমাদের কোনো ধরনের সুযোগই দেবে না, তারা যাদের কাগজপত্র নেই, যারা শতভাগ বৈধ নয়, তাদেরকে একেবারে ফেরত পাঠিয়ে দেবে বাংলাদেশে? অর্জনটা কি হলো সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয়?